হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টার অনার্সে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 1 পেপারটি রয়েছে, এবং তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো ফার্স্ট সেমিস্টারে, তোমাদের যে এমডিসি 1 পেপারটি রয়েছে, এই পেপারটিরই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষেই এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির যে সাজেশন, সেই সাজেশন ইতিমধ্যে আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটা দেখে নিও। এই সাজেশনের প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমি একের পর এক তোমাদের সামনে সেই সব কোশ্চেনের উত্তরগুলি নিয়ে ব্যাখ্যা আলোচনা করব। তারপর ভিডিওর শেষের দিকে তার যে অ্যান্সার, সেই উত্তরপত্র, সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা জানো অনার্সে তোমরা যারা পড়ছো তোমাদের 20 নম্বরের প্রশ্ন আসবে, আর জেনারেল বা পাশে তোমরা যারা পড়ছো তোমাদের 15 নম্বরের প্রশ্ন আসবে। তাই এই 15 নম্বর বা 20 নম্বরের প্রশ্ন যদি তোমাদেরকে পড়ে মুখস্থ রাখতে হয়, তাহলে তোমাদেরকে কিন্তু প্রশ্নগুলির বিশদে একটু বোঝার প্রয়োজন আছে। না বুঝতে পারলে তোমরা ডিরেক্ট কোনো নোটস মুখস্থ করে রাখতে পারবে না, বা যদিও মুখস্থ করো, একটা নোটস পড়ার পরে অন্য আরেকটা প্রশ্ন যখন পড়বে তখন অটোমেটিক্যালি আগেরটা ভুলে যাবে। তাই তোমাদের উচিত হবে যে প্রশ্নের যে মূল বিষয়বস্তু সেটা আগে স্যারেদের কাছ থেকে জানা। অ্যাকচুয়ালি এগুলো তোমাদের কলেজে যে স্যার পড়ান তার দায়িত্বের মধ্যে পড়ে এগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, বা তোমরা যে যেখানে টিউশন পড়ছো সেই টিউশন মাস্টারের দায়িত্বের মধ্যে পড়ে তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়া। কিন্তু এখন শিক্ষার মান এমন পর্যায়ে এসে পৌঁছেছে, না কলেজের স্যার তোমাদেরকে বোঝান, না টিউশন মাস্টার তোমাদেরকে বোঝান। যেখানেই যাবে একটা করে নোটস তোমাদেরকে ধরিয়ে দেবে, বা কলেজে গেলে কলেজের স্যাররা হয়তো তোমাদেরকে না বুঝিয়ে বা অল্প একটু বুঝিয়ে কোনো মতে তোমাদেরকে ডিরেক্ট ওখানে বই খুলে নোটস লিখিয়ে দিচ্ছে। বই খুলে নোটস যদি পড়তে হয়, বই তো তোমরাও পড়তে পারো, সেখানে কলেজে গিয়ে তো আর নোটস লিখে আনার প্রয়োজন নেই। তাই তোমরা প্রশ্নগুলো আগে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করবে। তার জন্যই তোমরা যাতে সেটা বুঝতে পারো, সংক্ষেপে পুরো বিষয়টা না হলেও, ডিটেলসে না হলেও, মোটামুটি একটা বেসিক ধারণা যাতে তোমরা পাও, তার জন্য আমার এই লেকচার ক্লাসের আয়োজন। তা তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছো, তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের সমস্ত কোশ্চেনের উত্তর পেয়ে যাবে আগামী 1 মাসের মধ্যে। বেশি দিনও সময় নেব না, আগামী 1 মাসের মধ্যে বলতে পারো প্রতিদিনই একটা করে কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের জন্য প্রোভাইড করব আমার এই চ্যানেলে। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলের পাশে থাকবে। আর ভিডিওগুলি ভালো লাগলে, ক্লাস যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের উপকারে লাগে, তাহলে একটা লাইক দেবে। দেখো, লাইক দিলে ইন্সপায়ার হওয়া যায়, অনুপ্রাণিত হওয়া যায়, উৎসাহ বাড়ে, আর এটার খুবই প্রয়োজন আছে। যে কোনো কাজের পিছনে অনুপ্রেরণা, উৎসাহ একটা বড় ভূমিকা নেয়। আমি সাধারণত ইতিহাস সাবজেক্টটাই বেশি পড়াই, আমি হিস্ট্রি অনার্সেরই স্টুডেন্ট। তা সেক্ষেত্রে আমার পল সায়েন্সও ছিল, পল সায়েন্সও আমার একটা খুব বেস্ট সাবজেক্টের মধ্যে পড়ে। তা এই পল সায়েন্সও তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করছি। যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে, এনকোয়ারি থাকে, তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তো তোমাদের এই উৎসাহ বা তোমাদের আগ্রহটাই আমার মূল প্রেরণা। তোমরা যদি একটা লাইক করো, তাহলে কিন্তু আমি আরো নিত্য নতুন ভালো করে ক্লাসগুলো তোমাদের জন্য প্রোভাইড করতে পারি। দেখো, ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখানে তোমরা সাজেশন পেয়ে যাবে। সাজেশন দেওয়ার জন্য অনেক চ্যানেল, আর সাজেশনের জন্য কোনো চ্যানেলের প্রয়োজন হয় না। সাজেশন তোমরা নিজেরাই বানাতে পারো। আগের বছরের প্রশ্নগুলো কি পড়েছে সেগুলো বাদ দিলে বাকিটা সবই সাজেশন। আগামী 10 বছর, 5 বছরের, বিগত বছরের প্রশ্নগুলো এক জায়গায় ফেললেই তোমরাও সাজেশন বানাতে পারো। আর নোটস এর কথা বলি, বিভিন্ন চ্যানেল আছে 2-1টা নোটস তোমাদেরকে দেবে বা হয়তো দিচ্ছেও, সেগুলো কিন্তু টোপ, মাসে যেমন টোপ দেওয়া হয় ঠিক সেরকম টোপ তোমাদের এগুলো। কারণ এই টোপ দেওয়ার পর তোমাদেরকে যোগাযোগ করতে বলা হচ্ছে তাদের নাম্বারে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে স্ক্রিনে, যে অনলাইন টিউশন পড়ার জন্য। কেউ ফ্রিতে কোথাও পড়াবে না, ফ্রিতে কোনো কিছু হয় না, কিন্তু একমাত্র আমার চ্যানেলেই তোমরা সব কিছু ফ্রিতে পাবে। হিস্ট্রি অনার্স বা জেনারেল, পল সায়েন্স অনার্স বা জেনারেল, এডুকেশন অনার্স বা জেনারেল, এই 3টি সাবজেক্টের, এবং পাশাপাশি MA ডিগ্রিরও হিস্ট্রি, MA ডিগ্রিরও তোমরা সমস্ত ধরনের গাইডলাইন পেয়ে যাবে। গাইডলাইন বলতে গেলে ফ্রিতে টিউশন, একেবারে সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে টিউশন পড়ানো হবে এই চ্যানেলের মধ্য দিয়ে। দেখবে প্রতিদিনই আমি 2-4টে করে ভিডিও দেই, এক একটা ক্লাসের জন্য এক একটা ভিডিও দিই, এবং এই নিয়মিত যেভাবে টিউশন পড়ানো হয় সেইভাবে আমি প্রতিনিয়ত কিন্তু
তোমাদেরকে সেইভাবে পড়ানোর চেষ্টা করি। কোনো একটা দুটো নোটস এখান থেকে ওখান থেকে দিয়ে টোপ দেওয়ার চ্যানেল এটা নয়, এটা নিয়মিতভাবে টিউশন পড়ানোর চ্যানেল। এবং তোমরা এখানে ভরসা করতে পারো। পুরো সেমিস্টারের সমস্ত কোশ্চেন অ্যান্সার ডিটেলসে আলোচনা সহ কোয়ালিটির অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো, যে নোটসে তোমরা 80% নাম্বার পাবে। অনেক জায়গায় বলা হচ্ছে যে কোর্স ম্যাটেরিয়াল তোমাদের জন্য রেডি, বিভিন্ন প্রফেসরদের তৈরি করার নোটস ম্যাটেরিয়াল 90% নাম্বার পাবে। 90% নাম্বার কেউ পায় না। তোমরা তোমাদের কলেজের সিনিয়র দাদাদের কাছ থেকে বা দিদিদের রেজাল্ট দেখবে, 80, 82, 3, 4, 5 এর উপরে ওঠেই না নাম্বার, কখনোই দেওয়া হয় না। তা 90%টা এটা একটা প্রচার। তা যাই হোক, তোমরা এখন ভালো মন্দ বুঝতে শিখেছো, ভালো মন্দ ফারাক তোমরা করবে। তবে ভিডিওগুলো ভালো লাগলে, তোমরা যদি তোমাদের সুবিধা হয়, তোমাদের উপকারে লাগে, অবশ্যই একটা লাইক দেবে। এটা মানবিকতার ব্যাপার, সেই দৃষ্টিকোণ থেকে তোমরা তোমাদের কাজ করবে। যাই হোক, আজকে আমাদের মূল আলোচনায় চলে আসি, যে আমাদের মূল পড়ার টপিকটা কি রয়েছে একবার একটু বোর্ডে দেখে নি। দেখো, সিইউ বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে একই সিলেবাস। ফার্স্ট সেমিস্টার অনার্স এবং জেনারেলদের জন্য কিন্তু একই সিলেবাস আছে। এবং ডিএসসিসি 1 অনার্সের ক্ষেত্রে, পাশের ক্ষেত্রে এমডিসি 1। এখানে প্রশ্ন হচ্ছে, দেখো, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। সার্বভৌমিকতার উপরে 3টি প্রশ্ন: সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব, বহুত্ববাদী তত্ত্ব এবং অস্টিনের বক্তব্য। তা একাত্মবাদী তত্ত্ব এর আগের ভিডিওতেই আমি আলোচনা করেছি, লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ওই প্রশ্নটা দেখে নিও। আর এখন আলোচনা করব বহুত্ববাদী তত্ত্ব। তো এই বহুত্ববাদী তত্ত্ব বোঝার আগে আমাদের বুঝতে হবে সার্বভৌমিকতা কাকে বলে। এই যে প্রশ্নটা বোর্ডে লেখা আছে খুবই ইম্পর্টেন্ট। হয় একাত্মবাদী তত্ত্ব নয় বহুত্ববাদী তত্ত্ব পরীক্ষায় কিন্তু আসবেই। অনার্সের ক্ষেত্রে 20 নাম্বার এবং জেনারেলদের জন্য 15 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 100% পরীক্ষায় কমন আসবে। তাই একাত্মবাদী তত্ত্ব এর আগে আলোচনা করেছি, এখন বহুত্ববাদী তত্ত্ব। আগে সার্বভৌমিকতা কাকে বলে সেটা বুঝতে হবে। দেখো, 16 শতাব্দীতে ইউরোপে, একটু ইতিহাসে চলে যাওয়া যাক, সেখানে খ্রিস্টান জগতে অর্থাৎ পোপ, যিনি ধর্মগুরু, তার অধীনে যেসব চার্চ রয়েছে, তা এদের ব্যাপক প্রভাব ছিল সমাজে, রাষ্ট্রে, এদের ব্যাপক প্রভাব ছিল। এরা খুবই ক্ষমতাশালী ছিল, এদের আন্ডারে অনেক জমি থাকতো, রাজনৈতিক ক্ষমতাও ভোগ করতেন। কারণ রাজা, সম্রাট হওয়ার বা রাজা হওয়ার পর তার মাথায় যে রাজমুকুটটা পরানো হতো, সেটা কিন্তু পরাতেন এই পোপ বা চার্চের যিনি প্রধান থাকতেন, তিনি কিন্তু সেই মুকুটটা তার পরাতেন। এবং রাজাকে মাথা নত করতে হতো এই ধর্মযাজকদের সামনে। তাহলে বড় কে দাঁড়ালো? একটা রাষ্ট্রের বা একটা দেশের বড় কে, প্রধান কে? এই যাজক প্রধান না রাজা প্রধান? দুজনেই দাবি করছেন তারাই প্রধান। রাজাও বলছে তিনি প্রধান, যাজক বলছেন তিনি প্রধান। ফলে এর ভিতরে এই দুজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, যাকে বলা হচ্ছে ইনভেস্টিচার দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের ভিতর দিয়ে একটা কথা উঠে আসে, তার নাম হচ্ছে সার্বভৌমিকতা। যে দেশের চূড়ান্ত ক্ষমতা, সুপার পাওয়ার, যে ক্ষমতা শাশ্বত, অসীম, অনন্ত, অবিভাজ্য, যে সর্বোচ্চ ক্ষমতা, তাকে বলা হচ্ছে সার্বভৌম ক্ষমতা। এই ক্ষমতা কার হাতে রয়েছে সেটা নিয়েই এই ইনভেস্টিচার দ্বন্দ্ব, এবং সেই প্রেক্ষাপট থেকে সার্বভৌমিকতা কথাটি উঠে আসে। সার্বভৌমিকতা নিয়ে অনেকে সংজ্ঞা দিয়েছেন। জন অস্টিন বলছেন যে সার্বভৌমিকতা হচ্ছে একটা অসীম, অনন্ত, শাশ্বত, চূড়ান্ত ক্ষমতা, যে ক্ষমতা রাষ্ট্র ভোগ করে এবং রাষ্ট্রের যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ ভোগ করে। এবং এই রাষ্ট্র, তার যে নির্দিষ্ট একটা ভূখণ্ড আছে, প্রতিটা দেশের একটা সীমানা আছে, সেই রাষ্ট্র তার যে নির্দিষ্ট ভূখণ্ড, সেই ভূখণ্ডের মধ্যেই এই সার্বভৌম ক্ষমতা ভোগ করে। দেশের বাইরে কিন্তু নয়, একটা দেশের ভিতরেই সে সুপার পাওয়ার, রাষ্ট্র বা রাষ্ট্রের যে কর্তৃপক্ষ রয়েছে। এবং এই রাষ্ট্রের যেসব আদেশ নির্দেশ জনগণের উদ্দেশ্যে, প্রজার উদ্দেশ্যে দেওয়া হয়, সেগুলোই আইন। এবং এই আইন সকলকে মেনে চলতে হবে, এবং রাষ্ট্র বা কর্তৃপক্ষ এই আইনের ঊর্ধ্বে, আর বাকি সবাই এই আইনের ভিতরে। তাহলে আইনের উৎস এখানে রাষ্ট্র, এটাই সার্বভৌমতা, এটাই সার্বভৌম ক্ষমতা। এবং এখানে রাষ্ট্র একাত্মবাদী তত্ত্বে আমরা কি দেখেছিলাম, যে একজন থাকবে সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি কে? রাষ্ট্র বা রাজা, তিনি হবেন সার্বভৌম ক্ষমতার অধিকারী। দেশের মধ্যে যে বিভিন্ন সংঘ রয়েছে, প্রতিষ্ঠান আছে, বিভিন্ন এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো রয়েছে, এরা রয়েছে ঠিকই, এটা রাষ্ট্রের মধ্যে থাকতে পারে, কিন্তু এরা সার্বভৌম ক্ষমতা ভোগ করবে না। সার্বভৌম ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা ভোগ করবে একমাত্র রাষ্ট্র। তাই একে বলা হচ্ছে একাত্মবাদী তত্ত্ব। মানে এখানে
সার্বভৌম চূড়ান্ত ক্ষমতা একজন ভোগ করছে, তাই একাত্মবাদী। কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে বহুত্ববাদী। তার মানে কি দাঁড়ালো? যে সার্বভৌম ক্ষমতা বহুজনের মধ্যে থাকবে। কারণ একাত্মবাদী তত্ত্বের যারা উদ্গাতা, সেই বেনথাম, অস্টিন, এনাদের বক্তব্যের বিরোধিতা করা হয়েছে বিভিন্নভাবে, সমালোচনা করা হয়েছে একাত্মবাদী তত্ত্বের। কারণ আধুনিক কালে আমরা দেখেছি যে রাষ্ট্র সর্বব্যাপী, রাষ্ট্রের ক্ষমতা চূড়ান্ত, এখানে ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকবে না। যেমন ফ্যাসিবাদ, নাৎসিবাদে আমরা এগুলো দেখেছি, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা দেখেছি যে রাষ্ট্রের ক্ষমতা চূড়ান্ত। এর ফলে কি দাঁড়ায়? যে ব্যক্তির যে স্বাধীনতা সেটা থাকে না, গণতন্ত্রের অপমৃত্যু ঘটে। তাই এক সার্বভৌমকত্তার যে একাত্মবাদী তত্ত্ব, সেই তত্ত্বের বিভিন্ন দিক থেকে কিন্তু সারা বিশ্বে সমালোচনা হয়েছে। সেই সমালোচনা করে উঠে এসেছে যে মতবাদ, তার নাম বহুত্ববাদী তত্ত্ব। এই বহুত্ববাদী তত্ত্বে বলা হচ্ছে যে রাষ্ট্র, একাত্মবাদী তত্ত্বে আমরা কি দেখেছি যে রাষ্ট্র বিভিন্ন সংঘ বা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলোকে নিয়ন্ত্রণ করে, এগুলোর উপরে তার আইন প্রয়োগ করে, এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে। এর ফলে কি দাঁড়ায়? সমাজ কল্যাণে বাধা তৈরি করে, সমাজ কল্যাণে বাধা সৃষ্টি করে। তাই বহুত্ববাদী তত্ত্বের মূল বক্তব্য এটাই যে এখানে সার্বভৌম ক্ষমতা শুধু রাষ্ট্র একা ভোগ করবে না, রাষ্ট্রের অন্তর্গত যে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, সংঘ রয়েছে, যেগুলো মানুষ গড়ে তুলেছে, তারাও কিন্তু সার্বভৌম ক্ষমতা ভোগ করবে। রাষ্ট্রের কথা বলছি, রাষ্ট্র কারা তৈরি করেছে? জনগণ। আবার এই বিভিন্ন প্রতিষ্ঠান, সংঘ, এগুলো কারা তৈরি করেছে? এগুলো মানুষ তৈরি করেছে। তাহলে মানুষই রাষ্ট্র তৈরি করেছে, মানুষই সংঘ তৈরি করেছে, মানুষই প্রতিষ্ঠান তৈরি করেছে। তাহলে শুধু কেন রাষ্ট্র একা সার্বভৌম ক্ষমতা ভোগ করবে? এখানে প্রতিষ্ঠান বা সংঘ তারাও সার্বভৌম ক্ষমতা ভোগ করবে। অর্থাৎ এখানে সার্বভৌম চূড়ান্ত ক্ষমতা শুধু রাষ্ট্রের একার হাতে থাকবে না, বিভিন্ন প্রতিষ্ঠানের হাতেও থাকবে। এটাকেই বলা হচ্ছে সার্বভৌমকতার বহুত্ববাদ। এখানে বহু মানে অনেক, অনেক জায়গায় রয়েছে। অর্থাৎ এখানে সার্বভৌমকতাকে খণ্ডিত করা হচ্ছে, খণ্ডে খণ্ডে ভাগ করে দেওয়া হচ্ছে। এটাই কিন্তু বহুত্ববাদী তত্ত্ব। তো এই ছিল একাত্মবাদী আর বহুত্ববাদীর মধ্যে বেসিক ফারাকটা হচ্ছে। এখন এখানে বলা হচ্ছে যে যে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো রয়েছে, সেগুলোও কিন্তু রাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ। সংঘ, রাষ্ট্র, এগুলো সবই একই। ব্যক্তি রাষ্ট্র তৈরি করেছে, ব্যক্তি আবার সংঘ তৈরি করেছে। তাই রাষ্ট্র যেমন গুরুত্বপূর্ণ, বিভিন্ন সংঘ কিন্তু গুরুত্বপূর্ণ। বহুত্ববাদী তত্ত্বে এই বক্তব্য রাখা হয়েছে। এবং রাষ্ট্র এখানে সংঘ বা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে পারে না। একাত্মবাদী তত্ত্বে কি বলা হয়েছিল? রাষ্ট্র সবকিছুকে নিয়ন্ত্রণ করবে, ব্যক্তি, প্রতিষ্ঠান, সংঘ যা আছে সব। রাষ্ট্র সবার উপরে, সে আইনের ঊর্ধ্বে, বাকি সবকিছু সে নিয়ন্ত্রণ করবে। কিন্তু বহুত্ববাদী তত্ত্বে বলা হচ্ছে যে রাষ্ট্র এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না, সংঘ প্রতিষ্ঠানকে। কারণ এগুলো মানুষ তৈরি করেছে, রাষ্ট্র মানুষ তৈরি করেছে। তাই রাষ্ট্র একা সুপার পাওয়ার হতে পারে না, তাই এগুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে না। ল্যাক্সকি কি বলছেন? যে রাষ্ট্রটা কি? রাষ্ট্র হচ্ছে মানুষের তৈরি একটি প্রতিষ্ঠান। যেমন মানুষ সংঘ তৈরি করেছে, প্রতিষ্ঠান তৈরি করেছে, তেমনি রাষ্ট্র তৈরি করেছে। তাহলে রাষ্ট্র হচ্ছে মানুষের তৈরি অন্যান্য প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। মানুষ অনেক ধরনের প্রতিষ্ঠান তৈরি করেছে, তার মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র। এটা ল্যাক্সকি বলছেন। তা যাই হোক, এই বহুত্ববাদী তত্ত্বের আলোচনার ক্ষেত্রে তিনটি দৃষ্টিকোণ আছে, মানে তিন দিক থেকে বহুত্ববাদী তত্ত্বকে ব্যাখ্যা করা হয়। তাই বলা হচ্ছে তিনটি দৃষ্টিকোণ। প্রথম যে দৃষ্টিকোণটা রয়েছে, দেখো, আইনগত, সমাজ কাঠামোগত দৃষ্টিকোণ। এখানে বলা হচ্ছে যে ব্যক্তির যে বহুমুখী বিকাশ, সেই বিকাশ কখনোই রাষ্ট্র করতে পারে না। একটা রাষ্ট্র একটা ব্যক্তির জীবনে যে চতুর্দিকে তার বিকাশ ঘটে, আমরা এডুকেশনে জানি যে ব্যক্তির বহুমুখী বিকাশের ব্যাপারটা রয়েছে। এই বহুমুখী বিকাশ একা রাষ্ট্র করতে পারে না। তার জন্য কি প্রয়োজন? ব্যক্তির বহুমুখী বিকাশের জন্য বিভিন্ন সংঘের প্রয়োজন, প্রতিষ্ঠানের প্রয়োজন। এই জন্য রাষ্ট্র এককভাবে কিন্তু ব্যক্তির উন্নতি ঘটাতে পারে না। এই জন্য মানুষ কি তৈরি করেছে? তার বিকাশের জন্য সংঘ গড়ে তুলেছে। তাই অহেতুক রাষ্ট্রকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলা যায় না। এছাড়া কি বলা হচ্ছে? যে রাষ্ট্র ব্যক্তির
বাহ্যিক জীবনটাকে নিয়ন্ত্রণ করে, তার আইনগত অধিকার, তার স্বাধীনতা, সাম্য এগুলোকে নিয়ন্ত্রণ করে, কিন্তু ব্যক্তির অন্তর জীবন অর্থাৎ তার বিবেকের ব্যাপারটি সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার অন্তর জগৎকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না রাষ্ট্র। বাহ্যিক দিকটা নিয়ন্ত্রণ করতে পারে রাষ্ট্র। মানুষ সৃষ্টি করেছে, মানুষই সৃষ্টি করেছে রাষ্ট্রকে, তাই রাষ্ট্র কিন্তু আইনের উৎস নয়, সবকিছুর ঊর্ধ্বে কিন্তু নয়, মানুষের ঊর্ধ্বেও রাষ্ট্র নয়। এ কথা বলা হচ্ছে সমাজ কাঠামোগত দৃষ্টিকোণে। এরপরে রয়েছে দেখো আইনগত দৃষ্টিকোণ। দেখো রাষ্ট্র সৃষ্টি হওয়ার আগে, রাষ্ট্র তো আধুনিক কালে তৈরি হয়েছে, তার আগেও মানুষ বাস করতো সমাজে, এবং সেখানে মানুষ কিভাবে নিয়ন্ত্রিত হতো বা সমাজের শৃঙ্খলা কিভাবে প্রতিষ্ঠিত হতো। বিভিন্ন সামাজিক রীতিনীতি ছিল, প্রাকৃতিক আইন ছিল, ধর্মীয় অনুশাসন ছিল, এগুলো দ্বারা মানুষ সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিল। তারপরে রাষ্ট্র এলো, মানুষ রাষ্ট্র তৈরি করলো। তাই রাষ্ট্রর বলা হচ্ছে যে রাষ্ট্রের যা কিছু নির্দেশ আদেশ সবই আইন, কিন্তু এটা ভুল, কারণ রাষ্ট্র তৈরি হওয়ার আগেও কিন্তু মানুষ আইন কানুনের ভিতরে ছিল। তাই একা রাষ্ট্র কখনো সমস্ত আইনের উৎস হতে পারে না। এখানে সমস্ত আইনের উৎস একা রাষ্ট্র নয়, আইনের উৎস রয়েছে আরো অনেকগুলি ক্ষেত্রে, আরো অনেকগুলি বিষয়, সামাজিক রীতিনীতি, ধর্মীয় অনুশাসন, বিভিন্ন প্রথা। তাই যে চরম এবং অসীম ক্ষমতার কথা বলা হচ্ছে সার্বভৌমকতা, সার্বভৌমকতার কথার মানেই হচ্ছে চরম এবং অসীম ক্ষমতা, সেই ক্ষমতা রাষ্ট্র একা ভোগ করতে পারে না। আন্তর্জাতিক দৃষ্টিকোণ, বিভিন্ন আন্তর্জাতিক নিয়ম, রীতিনীতি, আইন, প্রথা আছে। কোন রাষ্ট্র এই আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয়। আন্তর্জাতিক আইন প্রতিটা রাষ্ট্রকে কিন্তু মেনে চলতে হবে। সার্বভৌম ক্ষমতার রাষ্ট্র তার একটা দেশের মধ্যে, একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে ভোগ করে, তার বাইরে কিন্তু নয়, এটা মাথায় রাখতে হবে। তো এই ছিল সার্বভৌমকতার বহুত্ববাদী তত্ত্ব, যেখানে রাষ্ট্রের ক্ষমতার বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে। রাষ্ট্র এককভাবে কোনো ক্ষমতা ভোগ করবে না, এটাই কিন্তু বারে বারে বলা হচ্ছে। বিভিন্ন সংঘ প্রতিষ্ঠানও মানুষ গড়ে তুলেছে, তারাও সমানভাবে রাষ্ট্রের মতো ক্ষমতা ভোগ করবে। ল্যাস্কি বলছেন যে মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এই বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একটা হচ্ছে রাষ্ট্র। তাই রাষ্ট্র একা সমস্ত আইনের উৎস হতে পারে না, বিভিন্ন ক্ষেত্রে তার এই সার্বভৌম ক্ষমতা খণ্ডিত হবে, বিভাজ্য হবে। এবং এই সার্বভৌমকতার বহুত্ববাদী তত্ত্ব তিনটি দৃষ্টিকোণ থেকে, সমাজ, আইনগত এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ, এই তিনটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে হবে। এরপরে আসছে দেখো সমালোচনা। ব্যাপকভাবে সমালোচনা করা হচ্ছে বহুত্ববাদী তত্ত্বের, তার নানা কারণ আছে। সমালোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমালোচনা কারা করেছেন? অধ্যাপক ল্যাস্কি করেছেন, অধ্যাপক মরিস কোহেন করেছেন, এবং কোকার বলে একজন ঐতিহাসিক রাষ্ট্রবিজ্ঞানী, তারা কিন্তু এর সমালোচনা করেছেন। ঐতিহাসিক ল্যাস্কি, কোকার এবং এখানে মরিস কোহেন, এই তিনজন রাষ্ট্রবিজ্ঞানী তারা সার্বভৌমকতার বহুত্ববাদী তত্ত্বের কড়া সমালোচনা করেছেন। এবং সমালোচনা করে তারা কি যুক্তি দেখাচ্ছেন? তারা বলছেন যে অরাজকতা, বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। একটা রাষ্ট্রের মধ্যে, একটা রাষ্ট্র যদি সার্বভৌম ক্ষমতা না ভোগ করে, তাহলে দেশের যে বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, যেগুলো মানুষ তৈরি করেছে, বিভিন্ন সংঘ প্রতিষ্ঠান, ক্লাব, এগুলো যদি রাষ্ট্রের মতো ক্ষমতা ভোগ করে, তাহলে দেশের ঐক্য ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা ভেঙে পড়বে, বিশৃঙ্খলা তৈরি হবে, অরাজকতা তৈরি হবে। তাই সার্বভৌমকতার বহুত্ববাদী তত্ত্ব অরাজকতা, বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয়। সার্বভৌমকতাকে যে খণ্ডন করার কথা বলা হচ্ছে, বহুত্ববাদ মানে কি? সার্বভৌমকতাকে অনেকগুলো বহু ভাগে ভাগ করা হচ্ছে। তো এর ফলে দাঁড়াবে একটা দেশের মধ্যে অরাজকতা, বিশৃঙ্খলা এগুলো তৈরি হবে। এটাই এর কিন্তু প্রথম সমালোচনা। দ্বিতীয় দেখো আইনগত ও নৈতিক সার্বভৌমত্বের পার্থক্য অস্বীকার করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে আইনগত যে সার্বভৌমত্ব এবং নৈতিক যে সার্বভৌমত্ব, এই দুটোর মধ্যে যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যকে এখানে অস্বীকার করা হয়েছে। রাষ্ট্রের স্থান সংঘের ঊর্ধ্বে থাকা উচিত,
সবই মানলাম যে মানুষ তৈরি করেছে সংঘ, মানুষ তৈরি করেছে রাষ্ট্র, সবই মানুষের তৈরি, এবং রাষ্ট্র অন্যান্য সমস্ত সংঘের মধ্যে অন্যতম। এখন সবার যদি সমান ক্ষমতা থাকে তাহলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। সমস্ত সংঘের ঊর্ধ্বে থাকা উচিত রাষ্ট্রকে, কিন্তু সেটা তো এখানে স্বীকার করা হচ্ছে না। উচিতটা কি? রাষ্ট্র সমস্ত সংঘের, সমস্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বে থাকা উচিত, সেটা এখানে না হওয়ায় এখানে আইনগত এবং নৈতিক যে সার্বভৌমকতা তার পার্থক্যকে এখানে অস্বীকার করা হচ্ছে। এরপরে দেখো রয়েছে শ্রেণী বিভক্ত সমাজে অকার্যকর। আমরা এখন যে সমাজে বাস করি সেই সমাজে শ্রেণী বিভক্ত, ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিভিন্ন শ্রেণীতে ভাগ, কৃষক, শ্রমিক, দোকানদার, বিভিন্ন শ্রেণীতে। এই শ্রেণী বিভক্ত সমাজে এই বহুত্ববাদ কখনোই কার্যকরী নয়। একমাত্র শ্রেণীহীন যে সমাজ, অধ্যাপক ল্যাস্কির ভাষায় একমাত্র শ্রেণীহীন সমাজে এই বহুত্ববাদী তত্ত্ব কার্যকর হতে পারে। অর্থাৎ সাম্যবাদী সমাজ, যে সমাজে সবাই সমান, কমিউনিস্ট রাষ্ট্রে, যেটা মানে রাশিয়াতে যে কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীকালে চীনে বা এখানে কিউবাতে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, এই সব রাষ্ট্রে বহুত্ববাদ কার্যকর হতে পারে, যে রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান সমান ক্ষমতা ভোগ করছে। সেটা সম্ভব, কারণ দেশের মধ্যে কোনো শ্রেণীর ব্যাপার নেই, প্রতিটা মানুষ সমান। কিন্তু আমরা তো বাস করি বর্তমানে বিভিন্ন শ্রেণী বিভক্ত সমাজে। এই সমাজে সম্ভব নয় এই বহুত্ববাদী তত্ত্বকে কার্যকর করা, অধ্যাপক ল্যাস্কির বক্তব্য। এরপরে দেখো অত্যন্ত অস্পষ্ট ধারণা। বহুত্ববাদী তত্ত্বে বলা হয়েছে যে আইনের উৎস হচ্ছে বিবেকের কথা বলা হয়েছে, যে মানুষের যে সামাজিক সংহতি বা বিভিন্ন বিবেকের অনুশাসন, এগুলোর কথা বলা হয়েছে। কিন্তু এই ধারণা সম্পূর্ণভাবে অস্পষ্ট, কোনো স্পষ্ট নয়। এছাড়া দেখো রাষ্ট্রের বিলুপ্তির ধারণাকে পরোক্ষে সমর্থন করে। বিভিন্ন প্রতিষ্ঠানকে যখন সার্বভৌম ক্ষমতার অধিকারী বলা হচ্ছে তখন পরোক্ষভাবে রাষ্ট্রের বিলুপ্তির কথা বলা হচ্ছে। তাহলে রাষ্ট্রের প্রয়োজন নেই। অনেকগুলো প্রতিষ্ঠানে সবার যদি সমান ক্ষমতা থাকে তাহলে একটা প্রতিষ্ঠান যদি ল্যাপস খায় বা অবলুপ্তি ঘটে তাতে কোনো অসুবিধা নেই, কারণ আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে। তাহলে রাষ্ট্রের প্রয়োজন নেই, কারণ রাষ্ট্রের জায়গায় এখানে সংঘ প্রতিষ্ঠান রয়েছে, তারা থাকলেই হবে। অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাতে খুব একটা অসুবিধা হয় না। তাই এই বহুত্ববাদী তত্ত্বে পরোক্ষভাবে, সরাসরি হয়তো বলা হচ্ছে না, কিন্তু পরোক্ষভাবে রাষ্ট্রের অবলুপ্তিকে কিন্তু এখানে সমর্থন করা হচ্ছে। একথা বলছেন অধ্যাপক আশির কাথাম বলে এক অধ্যাপক, তার পলিটিক্যাল থিওরি গ্রন্থে এই বক্তব্যটা তুলে ধরেছেন যে পরোক্ষভাবে এই তত্ত্ব রাষ্ট্রের অবলুপ্তির কথা বলে। এরপরে দেখো রয়েছে ভ্রান্ত ধারণা। এখানে যে একাধিক আনুগত্যের কথা বলা হচ্ছে, একাধিক আনুগত্য মানে মানুষ কার প্রতি অনুগত থাকবে? রাষ্ট্রের প্রতি থাকবে, সংঘের প্রতি থাকবে, প্রতিষ্ঠানের প্রতি থাকবে। তাহলে মানুষের আনুগত্য একজনের প্রতি থাকছে না, বিভিন্ন ক্ষেত্রে থাকছে মানুষের আনুগত্য। এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত। ঐক্য থাকবে না, এর ফলে দেশের মধ্যে ঐক্য, ইউনিটি থাকবে না। এরপরে দেখো অলিক কষ্ট কল্প প্রসূত। এই ধারণাটা কি অলিক? বহুত্ববাদী তত্ত্ব খাতা কলমে ঠিক আছে, তাত্ত্বিক ধারণা, কিন্তু বাস্তবে কিন্তু এই ধারণার অস্তিত্ব নেই, কোনো দেশেই নেই। তাই এটা সম্পূর্ণ অলিক কল্পনা, এবং কষ্ট করে এইসব কল্পনা করতে হয়। অলিক কষ্ট কল্পনা প্রসূত ধারণা। বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন প্রতিষ্ঠান, এদেরকে যদি স্বতন্ত্র অধিকার দেওয়া হয় বা মানে স্বাধীনতার যে মানে সত্তা, স্বাধীন সত্তার অধিকার দেওয়া হয়, যৌথ চেতনার অধিকার দেওয়া হয়, দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। তাই এই ধারণাটা সম্পূর্ণ কষ্টকল্পিত একটি ধারণা। এরপরে দেখো রয়েছে সামাজিক শান্তি শৃঙ্খলার পরিপন্থী। বহুত্ববাদী তত্ত্বের ভিতর দিয়ে মধ্যযুগে, পৃথিবীতে মধ্যযুগে ছিল বিশৃঙ্খলা, কোনো রাষ্ট্রীয় ঐক্য ছিল না, সবাই মানে দেশের সামন্ত প্রভু শক্তিশালী ছিল, রাজাও শক্তিশালী ছিল, চার্চের প্রধান তিনিও শক্তিশালী, মানে বিশৃঙ্খলা ছিল মধ্যযুগে রাজনৈতিক জীবনে।
এবং নৈরাজ্য ছিল। সেই রাজনৈতিক অরাজকতা, নৈরাজ্য বা সেই যে বিশৃঙ্খল পরিস্থিতি মধ্যযুগে, তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এই বহুত্ববাদী তত্ত্ব। এর পরে পয়েন্ট দেখো, রাষ্ট্র ও সরকারের পার্থক্য স্পষ্ট নয়। সরকার কি জিনিস আর রাষ্ট্র কি জিনিস, এই বিষয়টা বহুত্ববাদী তত্ত্বে কিন্তু পরিষ্কার করে বলা হয়নি। এখানে যে অগণতান্ত্রিক প্রতিক্রিয়াশীল যে কথাগুলো বলা হচ্ছে রাষ্ট্রকে, রাষ্ট্র হচ্ছে একটা অগণতান্ত্রিক প্রতিষ্ঠান, প্রতিক্রিয়াশীল প্রতিষ্ঠান। একাত্মবাদীদের যে সমালোচনা করেছে বহুত্ববাদীরা, সেক্ষেত্রে তারা এইসব শব্দগুলো ব্যবহার করেছে। রাষ্ট্রকে বলেছে প্রতিক্রিয়াশীল, অগণতান্ত্রিক। কিন্তু এই কথাগুলো কাকে বলা হয়েছে? রাষ্ট্রকে উদ্দেশ্য করে বলা হয়েছে না সরকারকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এই বিষয়টা স্পষ্ট নয়। তাই এই ছিল তার সমালোচনা। বহুত্ববাদী তত্ত্বের অনেকগুলো সমালোচনা রয়েছে, প্রায় 9টি সমালোচনা পয়েন্ট করে আমি এখানে বললাম। যেমন এখানে আমি আরেকবার বলছি যে অরাজকতা, বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিচ্ছে, আইনগত নৈতিক সার্বভৌমত্বের মধ্যে কোনো পার্থক্য করা হচ্ছে না, শ্রেণী বিভক্ত সমাজে এটা কার্যকর হচ্ছে না, অত্যন্ত অস্পষ্ট একটি ধারণা, রাষ্ট্রের বিলুপ্তির ধারণাকে এখানে প্রশ্রয় দেওয়া হচ্ছে আশীর্বাদের বক্তব্য অনুযায়ী, ভ্রান্ত ধারণা, অলিক কষ্টকল্পপ্রসূত ধারণা, সামাজিক শান্তি শৃঙ্খলার পরিপন্থী অর্থাৎ বিরোধী, সামাজিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা এই বহুত্ববাদী তত্ত্ব দ্বারা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একটা সমাজের, ছোট্ট একটা সমাজের কথা বলি, একটা গ্রামের কথা বলি। একটা গ্রামে যদি দুটো ক্লাব থাকে তাহলে ঝামেলা কিন্তু লেগেই থাকবে। তো সেইভাবেই এখানে এটা বিচার করতে হবে যে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই বহুত্ববাদী তত্ত্ব কার্যকরী নয়। এবং রাষ্ট্র ও সরকারের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্য এরা এখানে করেনি। কারণ রাষ্ট্রকে তারা অগণতান্ত্রিক, প্রতিক্রিয়াশীল এইসব বলেছে, কিন্তু কার উদ্দেশ্যে বলেছে? রাষ্ট্রের উদ্দেশ্যে না সরকারের উদ্দেশ্যে? এটাই তারা ক্লিয়ার করেনি। তো এই ছিল বহুত্ববাদী তত্ত্বের সমালোচনা। তবে সমালোচনা করলেও এটা বলা যায় এর একটা গুরুত্ব আছে। কারণ বিংশ শতকে, ঊনবিংশ শতকে এসে আমরা দেখছি যে রাষ্ট্র সর্বশক্তিমান, সুপার পাওয়ার। সেই রাষ্ট্র সর্বশক্তিমানের জন্য বিভিন্ন তত্ত্ব পৃথিবীতে উঠে এসেছে। নাৎসিবাদ, ফ্যাসিবাদ, হিটলার, মুসোলিনি, তাদের তত্ত্বের মূল কথা হচ্ছে রাষ্ট্রই সব, রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যাবে না, রাষ্ট্রই চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রের প্রতি প্রত্যেকের অনুগত থাকতে হবে। সে ভুল করলেও তার প্রতি অনুগত থাকতে হবে। তো এর মধ্যে দিয়ে যে মানুষের যে ব্যক্তি স্বাতন্ত্রতা, মানুষের যে স্বাধীনতা, সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে, গণতন্ত্রের অপমৃত্যু ঘটানো হয়েছে। কিন্তু বহুত্ববাদী তত্ত্বের আবির্ভাবের ফলে গণতন্ত্রকে যে গলা টিপে মারার যে চেষ্টা একাত্মবাদের ভিতর দিয়ে করা হয়েছিল, সেই গণতন্ত্রের অপমৃত্যুর হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করেছে এই বহুত্ববাদী তত্ত্ব। এটাই এর গুরুত্ব, যে গণতন্ত্রকে, স্বাধীনতা, সাম্যকে রক্ষা করেছে, এখনো টিকিয়ে রেখেছে এই বহুত্ববাদী তত্ত্ব। তো এই ছিল মূল বেসিক বিষয়। আশা করি কিছুটা হলেও তোমাদের একটা বেসিক ধারণা হয়েছে। এবার তোমরা যে নোটস পড়বে, সেই নোটসেই এর কোশ্চেনের উত্তর, 20 নম্বরের কোশ্চেনের এবং 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার তোমাদের সামনে এখন তুলে ধরবো। নোটস খুবই কোয়ালিটির নোটস এবং বিভিন্ন যে রাষ্ট্রবিজ্ঞানের যে দিকপাল লেখক রয়েছে, সে অনাদি কুমার মহাপাত্র বা দেবব্রত সিং, এনাদের লেখা যে নোটস, সেই নোটস আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই নোটসই তোমাদের হাইয়েস্ট নাম্বার এনে দেবে কলেজে। দেখো বিভিন্ন জায়গায় তোমরা নোটস পাও, কলেজে পাও বা টিউশন সেন্টারে পাও, কিন্তু তারাও তো সেই নোটস ওই বই থেকেই কিন্তু তৈরি করে তোমাদের সামনে প্রোভাইড করে। তারা নিজেরা তো আর মাথা খাটিয়ে নোটস তৈরি করে না, কোনো বইপত্র থেকেই নোটসটা তোমাদের সামনে এনে দেয়। তা সেই কোয়ালিটির নোটস আমি তোমাদের সামনে তুলে ধরছি, তা পড়লেই তোমরা বুঝতে পারবে এই বক্তব্যের সাথে মিলিয়ে, তাহলে তোমরা বুঝে বুঝে পড়বে এবং মনে রাখবে এবং ভালো করে তোমরা পরীক্ষা লিখতে পারবে। খুবই ইম্পর্টেন্ট আসবে বলা যায়। তোমাদের টপ মোস্ট যে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটিও কিন্তু বহুত্ববাদ এই ডিএসসিসি 1-এ বা এমডিসি 1-এ। তো চলো এবার শুরু করি অন স্ক্রিনে কোশ্চেন অ্যান্সার। সার্বভৌমিকতার সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব বিশ্লেষণ করো, অথবা রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব ব্যাখ্যা করো, অথবা সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের বিরুদ্ধে বহুত্ববাদী সমালোচনা বিবৃত করো, অথবা সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের বিরুদ্ধে বহুত্ববাদী যুক্তিগুলি আলোচনা করো। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের সীমাবদ্ধতা কি কি,
অথবা সার্বভৌমত্বের বহুত্ববাদী মতামতগুলির উপর টিকা লেখো। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। মূল বিষয় হচ্ছে সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব। তা এটা তোমরা কিভাবে লিখবে দেখো, খুবই কোয়ালিটির অ্যান্সার। প্রথমেই দেখো সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব। তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো তোমরা পয়েন্ট করে লিখতে পারো, আর অনার্সে তোমরা যারা পড়ছো তোমরা পয়েন্ট করে লিখলেও অসুবিধা নেই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে, তবে পয়েন্ট না করে লিখলেও কিন্তু ভালো হয়। তোমরা জাস্ট প্যারা করে করে লিখবে, পয়েন্টগুলোকে অ্যাভয়েড করবে। দেখো, সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বহুত্ববাদের উন্মেষ ঘটে। একাত্মবাদী তত্ত্বে সার্বভৌমিকতার চরম, অবাধ ও অসীম অস্তিত্বের কথা বলা হয়। অন্যদিকে বহুত্ববাদের মূল বক্তব্য হলো ব্যক্তি সংঘ জীবনের সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের প্রাধান্য বিস্তার সমাজের কল্যাণ সাধন করতে পারে না। সমস্ত ক্ষমতা রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত হওয়ার ফলে ব্যক্তি স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হয়। রাষ্ট্রের চরম ও অবিভাজ্য সার্বভৌমত্বের প্রচলিত ধারণাকে খণ্ডন করে বহুত্ববাদীরা বলেন, সমাজের বিভিন্ন সংগঠনগুলিও রাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় কর্তৃত্ব এদের নিয়ন্ত্রণ করতে পারে না। মাবটের মতে বহুত্ববাদ মনে করে রাষ্ট্র একটি বিশেষ প্রতিষ্ঠান হিসেবে কোনো উচ্চতর মূল্য বা মর্যাদা পেতে পারে না। অধ্যাপক ল্যাস্কি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রাষ্ট্রকে একটি প্রতিষ্ঠান রূপে অভিহিত করে সার্বভৌমত্বের প্রচলিত ধারণাকে নিছক কল্পনা হিসেবে ব্যাখ্যা করেছেন। তার ভাষায় ইংরেজি লাইনটা তোমরা লিখতে পারো। দেখো, বহুত্ববাদের মূল বক্তব্য। বহুত্ববাদের প্রবক্তারা তিনটি দৃষ্টিকোণ থেকে একাত্মবাদের সমালোচনা করে তাদের বক্তব্য সবিস্তারে উপস্থাপিত করেছেন। সেগুলি হলো: 1, সমাজ কাঠামোগত দৃষ্টিকোণ; 2, আইনগত দৃষ্টিকোণ; এবং 3, আন্তর্জাতিক দৃষ্টিকোণ। এই তিনটেকে কিন্তু পয়েন্ট করে তোমাদেরকে লিখতে হবে। প্রথমে দেখো রয়েছে সমাজ কাঠামোগত দৃষ্টিকোণ। সমাজ কাঠামোর পরিপ্রেক্ষিতে বহুত্ববাদীদের বক্তব্য হলো, ব্যক্তির বহুমুখী জীবনের সম্পূর্ণ বিকাশ রাষ্ট্র একা করতে পারে না। এজন্য মানুষ সমাজের ভিতরে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি সংঘ বা প্রতিষ্ঠান তৈরি করে থাকে। রাষ্ট্রের সদস্য তথা নাগরিক হওয়ার পাশাপাশি ব্যক্তি এই সব প্রতিষ্ঠানের সদস্যপদ গ্রহণ করে সেগুলির প্রতিও আনুগত্য প্রদর্শন করে। সংঘগুলি রাষ্ট্রের মতো জনগণের আনুগত্য দাবি করার অধিকারী। এই কারণে রাষ্ট্র এককভাবে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে এসব সংঘের কাজকর্মে অহেতুক হস্তক্ষেপ করতে পারে না। বার্কারের মতে, তোমরা এখানে এগুলো আন্ডারলাইন করবে রাষ্ট্রবিজ্ঞানীদের নামের তলায়, রাষ্ট্র হলো মানুষের বিভিন্ন ধরনের সংঘগুলির মধ্যে একটি সংঘ মাত্র। কাজেই অন্যান্য সংঘের তুলনায় রাষ্ট্র কখনোই মানুষের কাছ থেকে বেশি আনুগত্য দাবি করতে পারে না। সমাজ ও রাষ্ট্রকে বহুত্ববাদীরা অভিন্ন বলে মনে করেননি। বহুত্ববাদীদের মতে সামাজিক সংঘগুলির মাধ্যমে ব্যক্তি সত্তার বিকাশ ঘটে বলে এদেরও রাষ্ট্রের মতো সার্বভৌম ক্ষমতা থাকা উচিত। রাষ্ট্রের সার্বভৌমিকতাকে বহুত্ববাদীরা চরম ও সর্বব্যাপী বলে স্বীকার করেননি। গিয়ারকে ও মেইটল্যান্ডের মতে সামাজিক প্রতিষ্ঠানগুলি স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে, রাষ্ট্র এদের সৃষ্টি করেনি। সেই কারণে রাষ্ট্র এদের উপর সম্পূর্ণ কর্তৃত্ব করতে পারেন না। প্যারা করে, বহুত্ববাদীরা মনে করেন রাষ্ট্র ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করলেও অন্তর্জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না। বহুত্ববাদী রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভারের ভাষায় পেন্সিল কাটার জন্য কুঠার যেমন অনুপযুক্ত, সেই রকম ব্যক্তির অন্তর্জীবনের সূক্ষ্ম অনুভূতির বিকাশে রাষ্ট্র অনুপযুক্ত। কোলে, হবসনের মতো চিন্তাবিদরা মনে করেন রাষ্ট্র হলো মানুষের সৃষ্ট একটি প্রতিষ্ঠান। সেজন্য রাষ্ট্রকে নিয়ন্ত্রণে রাখার অধিকার মানুষের রয়েছে। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্যই মানুষ রাষ্ট্রের প্রতিষ্ঠা করে। এভাবে অন্যান্য উদ্দেশ্য পূরণের জন্য অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, পেশাগত প্রভৃতি সংঘ গড়ে তোলা হয়। তাই রাষ্ট্র এককভাবে সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারে না। ল্যাস্কির মতে রাষ্ট্র কর্তৃত্বকে মেনে চলার জন্য মানুষের বিবেক যতখানি নির্দেশ দেবে আমাদের ততটুকু আনুগত্য রাষ্ট্রের প্রতি দেখাতে হবে। এরপরে দেখো রয়েছে দ্বিতীয় যে মতবাদটি রয়েছে আইনগত দৃষ্টিকোণ। আইনগত দৃষ্টিকোণ থেকে বহুত্ববাদী রাষ্ট্রবিজ্ঞানীরা একাত্মবাদের তীব্র সমালোচনা করে তাদের বক্তব্য রেখেছেন। সার্বভৌম শক্তির আদেশ হলো আইন এবং রাষ্ট্র হলো আইনের একমাত্র উৎসস্থল। একাত্মবাদীদের এই তত্ত্ব বহুত্ববাদীরা মেনে নেননি। রাষ্ট্র সৃষ্টির বহুকাল আগে থেকে কিছু কিছু সামাজিক নিয়মকানুন, প্রথা
ও ধর্মীয় অনুশাসন সমাজের মানুষকে নিয়ন্ত্রণ করত। সুতরাং রাষ্ট্র এককভাবে কখনোই যাবতীয় আইনের উৎস নয়। এই কারণে অন্যান্য সামাজিক সংঘের মতো রাষ্ট্র আইনের ঊর্ধ্বে নয়। তাছাড়া শাস্তির ভয়ে আইন মানা হয়, একাত্মবাদীদের এই যুক্তিও ভ্রান্ত, কারণ আইন মেনে চলার বিষয়টিকে যথার্থ মনে করে বলেই জনগণ আইনকে মান্য করে। ক্রাবের ভাষায় ইংরেজি লাইনটা তোমরা এখানে লিখতে পারো। প্যারা করে দেখো, বহুত্ববাদীদের মতে একাত্মবাদে আইনগত দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র রাষ্ট্রীয় আইনের উপর গুরুত্ব অন্যান্য আইনকে উপেক্ষা করা হয়েছে। এক্ষেত্রে নৈতিক আইন, প্রাকৃতিক আইন প্রভৃতির কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। তাছাড়া একাত্মবাদে যেভাবে সার্বভৌম কর্তৃপক্ষকে আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে, তার ফলে স্বৈরাচারের পথ প্রশস্ত হয়েছে বলে বহুত্ববাদের প্রবক্তারা মনে করেন। একাত্মবাদে রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনো রকম পার্থক্য না করে রাষ্ট্রকে একমাত্র আইন প্রণয়নকারী ও আইন বলবৎকারী সার্বভৌম কর্তৃপক্ষ বলে ঘোষণা করা হয়েছে। বহুত্ববাদীদের মতে রাষ্ট্র ও সরকার এক নয়, মুষ্টিমেয় ব্যক্তিকে নিয়ে সরকার গঠিত হয়। সরকার রাষ্ট্রের বাস্তব রূপ মাত্র, তাই সরকারের আইন কখনোই চরম, অসীম ও সর্বব্যাপী হতে পারে না। এরপরে দেখো, তৃতীয় যে দৃষ্টিকোণ রয়েছে আন্তর্জাতিক দৃষ্টিকোণ। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও একাত্মবাদের যুক্তিকে নস্যাৎ করে দিয়ে বহুত্ববাদীরা বলেছেন যে আধুনিক পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্রই বাহ্যিক ক্ষেত্রে সার্বভৌম কর্তৃত্ব সম্পন্ন নয়। বহুত্ববাদীরা বলেছেন যে আধুনিক পৃথিবীতে কোনো রাষ্ট্রই বাহ্যিক ক্ষেত্রে সার্বভৌম কর্তৃত্ব সম্পন্ন নয়। আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্মিলিত জাতিপুঞ্জের নীতি নির্দেশ অনুযায়ী রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয়। প্রতিটি রাষ্ট্রকে আন্তর্জাতিক আইন এবং প্রথা মেনে চলতে হয়। কাজেই অসীম ও চরম সার্বভৌমকতা কোনো রাষ্ট্র উপেক্ষা করতে পারে না। তাছাড়া বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্র এককভাবে টিকে থাকতে পারে না। অস্তিত্ব রক্ষার স্বার্থে তাকে অন্যান্য রাষ্ট্রের উপর নির্ভর করে থাকতে হয়। আন্তর্জাতিক যুগে অনিয়ন্ত্রিত সার্বভৌম ক্ষমতা সম্পন্ন জাতীয় রাষ্ট্রের কল্পনা প্রতিক্রিয়াশীল মনোভাবের পরিচয় বহন করে বলে বহুত্ববাদীরা মনে করেন। অধ্যাপক ল্যাস্কির ভাষায় রাষ্ট্রীয় সার্বভৌমত্বের অবাধ কর্তৃত্ব সভ্যতার পক্ষে অনুকূল নয়। কথাটা ইংরেজিতেও কিন্তু এখানে লেখা হয়েছে। এরপর দেখো সমালোচনা। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ল্যাস্কি, মরিস কোহেন এবং কোকার বহুত্ববাদের সমালোচনা করে এর ত্রুটিগুলি চিহ্নিত করেছেন, যেমন অরাজকতা ও বিশৃঙ্খলাকে প্রশ্রয় দান। তোমরা যারা জেনারেলে পড়ছো তোমরা পয়েন্ট করে করে লিখতে পারো সমালোচনাটা, আর অনার্সে তোমরা যারা পড়ছো তোমরা নাম্বার করে করে লিখবে, 1 2 3 4 করে, পয়েন্টগুলো না লিখলে হবে। বহুত্ববাদীরা রাষ্ট্র ছাড়াও চরম সার্বভৌম কর্তৃত্ব সংঘের হাতে দেওয়ার পক্ষে যে যুক্তি দেখিয়েছেন বাস্তবে তা ভ্রান্ত, কারণ সারা দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষা করার মতো গুরুত্বপূর্ণ কাজ কোনো সংঘের পক্ষে করা অসম্ভব। বহুত্ববাদ রাষ্ট্রের সার্বভৌমত্বকে খণ্ডিত করে অরাজকতা ও বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয়, যার ফলে সমাজের ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে। 2. আইনগত নৈতিক সার্বভৌমত্বের পার্থক্য অস্বীকৃত। রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণায় আইনগত ও নৈতিক এই দুটি দিকের মধ্যে কোনো রকম পার্থক্য করা হয়নি। সামাজিক সংঘগুলির স্বাতন্ত্র্য ও সার্বভৌমত্বের দাবি কখনোই আইনগতভাবে সমর্থনযোগ্য হতে পারে না। কোকারের বক্তব্য হলো, একটি বিশেষ ভূখণ্ডে আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে রাষ্ট্রের স্থান সেই ভূখণ্ডের অন্যান্য সংঘ অপেক্ষা ঊর্ধ্বে থাকা উচিত। 2. শ্রেণীবিভক্ত সমাজে অকার্যকর। একদা বহুত্ববাদে সমর্থক ল্যাস্কি পরবর্তীকালে এর সমালোচনা করে বলেছেন যে শ্রেণীবিভক্ত সমাজে সংঘগুলির হাতে রাজনৈতিক কর্তৃত্ব দেওয়া যেতে পারে না। শুধুমাত্র শোষণমুক্ত শ্রেণীহীন সমাজে বহুত্ববাদ কার্যকরী হতে পারে। 4. অত্যন্ত অস্পষ্ট ধারণা। আইনের উৎস হিসাবে সামাজিক সংহতি, বিবেকের অনুশাসন প্রভৃতি যে সমস্ত বিষয়ের কথা বহুত্ববাদীরা বলেন তা অত্যন্ত অস্পষ্ট ধারণা। অন্যদিকে সার্বভৌমের আদেশ হলো আইন, এই ধারণাটিও সুনির্দিষ্ট। 5 নম্বর যে সমালোচনাটি দেখো, রাষ্ট্র বিলুপ্তির ধারণাকে পরোক্ষে সমর্থন। বহুত্ববাদী চিন্তাবিদরা রাষ্ট্রের বিলুপ্তির কথা না বললেও তাদের তত্ত্বে পরোক্ষভাবে তার উপস্থিতি লক্ষ্য করা যায়, কারণ বহুত্ববাদীরা তাদের তত্ত্বে রাষ্ট্রের গুরুত্বকে অনেকাংশে উপেক্ষা করেছেন।
অধ্যাপক আশির বাথম তার পলিটিক্যাল থিওরি গ্রন্থে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, নৈরাজ্যবাদী ও সিন্ডিক্যালবাদীরা যেভাবে রাষ্ট্রকে বিলুপ্ত করতে চেয়েছেন, বহুত্ববাদীরা তা চাননি, কিন্তু তাদের তত্ত্বের যৌক্তিক ফলাফল প্রায় রাষ্ট্র বিলুপ্তির অনুরূপ। এরপরে দেখো 6 নম্বরে ভ্রান্ত ধারণা। বহুত্ববাদীরা সার্বভৌমকতা তত্ত্বে যেভাবে একাধিক আনুগত্যের ধারণাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তা কিন্তু বাস্তবে ভ্রান্ত বলে সমালোচকরা মনে করেন। কারণ এই একই ব্যক্তির পক্ষে বিভিন্ন কর্তৃপক্ষের প্রতি সমান আনুগত্য প্রদর্শন সম্ভব নয়। 7 অলিক কষ্ট কল্পনা প্রসূত ধারণা। সমাজের বিভিন্ন গোষ্ঠী বা প্রতিষ্ঠানের স্বতন্ত্র ব্যক্তিত্ব, স্বাধীন সত্তা বা যৌথ চেতনা রয়েছে বলে যেভাবে বহুত্ববাদে ঘোষণা করা হয়েছে, সমালোচকরা তাকে অলিক কষ্ট কল্পনা প্রসূত ধারণা বলে অভিহিত করেছেন। এরপরে দেখো সামাজিক শান্তি শৃঙ্খলার পরিপন্থী। সমালোচকদের মতে বহুত্ববাদ রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ব্যক্তির আনুগত্যকে বিভক্ত করে সমাজে এক মধ্যযুগীয় বিশৃঙ্খলা ও নৈরাজ্যের পরিবেশ ফিরিয়ে আনতে চায়। ইউরোপের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, মধ্যযুগে রাষ্ট্র, চার্চ, সামন্ত প্রভু এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সার্বভৌম ক্ষমতা বিভক্ত থাকায় সামাজিক সংহতি ও শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছিল। এবার পরেরটি দেখো, এটি শেষ সমালোচনা। রাষ্ট্র ও সরকারের পার্থক্য স্পষ্ট নয়। বহুত্ববাদের প্রবক্তারা সার্বভৌমকতার তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে রাষ্ট্র ও সরকারের পার্থক্য বুঝে উঠতে পারেননি। সমালোচকদের মতে রাষ্ট্রীয় সার্বভৌমকতার ধারণাকে অগণতান্ত্রিক ও প্রতিক্রিয়াশীল আখ্যা দিতে গিয়ে তারা রাষ্ট্র না সরকার কার উদ্দেশ্যে এই কথা বলেছেন তা স্পষ্ট নয়। এরপরে দেখো রয়েছে শেষ যে পয়েন্ট, মূল্যায়ন। সমালোচনা সত্ত্বেও বহুত্ববাদের গুরুত্ব অনস্বীকার্য। রাষ্ট্রকে যখন সর্বশক্তিমান বলে প্রচার করে ব্যক্তি স্বাধীনতাকে বলি দেওয়া হয়েছিল, সে সময় ব্যক্তি ও সংঘের স্বাধীনতা রক্ষার দাবি তুলে বহুত্ববাদ গণতন্ত্রকে অপমৃত্যুর হাত থেকে রক্ষা করে। সামাজিক সংঘগুলির কর্তৃত্বকে প্রত্যক্ষভাবে সমর্থন করলেও বহুত্ববাদীরা রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে কোনোভাবেই উপেক্ষা করেননি। তো এই ছিল সার্বভৌমকতার বহুত্ববাদী তত্ত্ব, তার উপরে 20 বা 15 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই নোটসটি খুবই কোয়ালিটির নোটস। এর নোটসের উপরে কোনো নোটস থাকতে পারে না বা হতে পারে না, তাই তোমরা এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।